আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের কারণে ৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৫ দেশের ফ্লাইট স্থগিত। চালু থাকবে সৌদি আরবের রুট সিদ্ধান্ত। ২ কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। কোনো চাপে নয়, সরে যাওয়ার কারণ ব্যক্তিগত। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ইসি, আইন সচিব সহ সংশ্লিষ্ট। উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চাইলেন ঢাকার ২ সিটি প্রশাসক। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ভিসার মেয়াদ ১ মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এবং স্বয়ংক্রিয়ভাবেই এসব নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতেই এটি প্রক্রিয়াকৃত হবে। আর এজন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল। ১ মাসের মধ্যে ইরানে যুদ্ধ জয়ের কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বললেন, ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতেও মার্কিন বাহিনী প্রস্তুত আছে। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প এবং সেই হুমকি এড়াতে এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্ব। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদিও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের ২ কমিশনারও নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না। বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। বগুড়ার পরিবর্তে ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে ঢাকা থেকে, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। শাকিল, আপনি তো সচিবালয়ে রয়েছেন, সেখানকার উদ্বোধন অনুষ্ঠানে কোথায় হবে আর এ বিষয়ে মন্ত্রী কি জানালেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। মানবিক উদ্বোধন অনুষ্ঠান হবে রাজধানীর বনানী থানার অধীনে করাইল বস্তিতে এবং সেখানেই মূলত তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি সেখানে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। এবং যেহেতু বগুড়ায় আগে ১০ মার্চ হওয়ার কথা ছিল বগুড়া সদর উপজেলা থেকে, আর সেটি হচ্ছে না, কারণ আপনি জানেন যে বগুড়াতে নির্বাচন হবে, উপনির্বাচন, যেটি তারেক রহমান ছেড়ে এসেছেন বগুড়া ৬ আসন, যেখানে বিএনপির উপনির্বাচন হবে আগামী মাসে। ফলে সেখানে আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকায় সেখানে তিনি যাচ্ছেন না, ঢাকা থেকে করবেন। এবং করাইল বস্তিতে উদ্বোধন কার্যক্রম হলেও মূলত করাইল বস্তি, পাশের বাসানটেক বস্তি থেকে শুরু করে এই অঞ্চলের, অর্থাৎ ঢাকা ১৭ আসনের যেসব নিম্নায়ের মানুষ যেখানে বসবাস করেন, সব জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি ৯ দিন। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারে আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতে রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম, এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। জুলাই অভ্যুত্থানের পর
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পতিত আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় প্রস্তুত হয় জুলাই জাতীয় সনদ। এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি আয়োজিত গণভোটের জয় হয় হ্যাঁ ভোটের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ বাতিল চেয়ে দুটি রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার রিট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, সনদ বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে না নতুন সরকার। রাষ্ট্রপতি এমন কোন অর্ডিন্যান্স করতে সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পৃত হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। জানা, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। ক্লিন ও গ্রিন ঢাকা করতে সিটি কর্পোরেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। নাগরিক সংকট সমাধানে 1 মাসের ক্র্যাশ প্রোগ্রামও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এ সময় উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের কোনো টাকা নেই, সেজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে। এছাড়া খাল খননের কাজ শুরু হয়েছে, দখলদারদের নোটিশ দিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি। আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন উভয়ই। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ও